ইসমাইল হানিয়া নেই, কিন্তু কেন ভয় আরো বেড়ে গেল ইসরায়েলি বাহিনীর? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুন্দর জীবন কামনায় শুরু করছি আজকের বিশ্লেষণ। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। ইসমাইল হানিয়া সশরীরে নেই, তাকে নির্মমভাবে হত্যা করেছে পাষণ্ড ইসরায়েল। কিন্তু এটা তারা ভুলে যায়নি নিশ্চয়ই। হানিয়া না থাকলেও তার আদর্শ থেকে যাচ্ছে। আদর্শ কখনো মুছে ফেলা যায় না। বিশ্লেষকরা বলছেন হামাসকে নেতাশূন্য করা অসম্ভব। এটাই তাদের আজন্ম ও অসমাপ্ত কৌশল, যার কোনো শেষ নেই। বরং এক একজন নেতা শহীদ হওয়া মানে তাদের মধ্যে প্রতিরোধ ও প্রতিশোধ নেবার সাহস, শক্তি ও মনোবল আরও বেড়ে যাওয়া। পাশাপাশি তাৎক্ষণিকভাবে স্থলাভিষিক্ত হয়ে যায় নতুন আরেকজন নেতা। আর এই অবস্থা দেখে এবং অনুধাবন করে ইসরায়েলি বাহিনী যার পর নাই হতবিহ্বল হয়ে পড়েছে। তাদের সাধারণ সৈন্যরা কখনোই চায়নি এভাবে হানিয়াকে মারা হোক। কারণ যতবার তারা হামাসের বা হিজবুল্লাহর নেতাদের হত্যা করেছে, ততবার তারা হামলা করতে যেয়ে পরাস্ত হয়েছে, মৃত্যুর শিকার হয়েছে, আর বিবেকের তাড়নায় মানসিকভাবে হাজারবার মরেছে। হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী বুধবার এক বিবৃতিতে জানিয়েছে ইসমাইল হানিয়া তার এক দেহরক্ষী সহ তেহরানে নিহত হয়েছেন। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সেপাহ নিউজের এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরানে হামাস ইসলামিক রেজিস্ট্যান্সের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়ার বাসভবনে হামলা চালায়। এতে তিনি এবং তার এক দেহরক্ষী নিহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বুধবার এক বিবৃতিতে জানিয়েছে তেহরানে এক ইসরায়েলি হামলায় ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ওই বিবৃতিতে বলা হয়, আমাদের ভাই নেতা মুজাহিদ ইসমাইল হানিয়া আন্দোলনের প্রধান তেহরানে তার সদর দপ্তরে ইহুদিবাদী আগ্রাসনে নিহত হয়েছেন। তিনি ইরানের নবনিযুক্ত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এর আগে গত এপ্রিলে ঈদের দিনে গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ইসমাইল হানিয়ার 3 ছেলে ও বেশ কয়েকজন নাতি নাতনি নিহত হন। গাজা শহরের পশ্চিমে একটি শরণার্থী শিবিরে ওই হামলা চালানো হয়। এতে হামাস নেতা হানিয়ার 3 ছেলে হাজেম, আমির ও মোহাম্মদ এবং তার অন্তত 3 নাতি নাতনি নিহত হন। ইসরায়েলের হামলায় হানিয়ার পরিবারের আরও সদস্য এর আগে নিহত হয়েছেন। তার আরেক ছেলে গত ফেব্রুয়ারিতে এবং ভাই ও ভাতিজা অক্টোবরে প্রাণ হারান। এছাড়া গত নভেম্বরে নিহত হন তার এক নাতি। ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক শাখার প্রধানের পদে থাকলেও তাকেই এই গোষ্ঠীর শীর্ষ নেতা মনে করা হয়। 1963 সালের 29 জানুয়ারি গাজা উপত্যকার আল শাতি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন ইসমাইল হানিয়া। 1948 আরব ইসরায়েলি যুদ্ধের সময় তার বাবা মা বর্তমান ইসরায়েলের অন্তর্গত আসকালানের নিকটের বাড়ি থেকে উদ্বাস্ত হন। জাতিসংঘ পরিচালিত স্কুলে পড়াশোনা করেছেন তিনি। এরপর গাজা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে স্নাতক পড়েন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তিনি হামাসে যোগ দেন। 1985 সালে মুসলিম ব্রাদারহুডের প্রতিনিধি ছাত্র কাউন্সিলের প্রধান ছিলেন হানিয়া। বিক্ষোভে অংশ নেওয়ার কারণে ইসরায়েলে স্বল্পকালীন কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। 1988 সালে তিনি পুনরায় গ্রেপ্তার হন এবং 6 মাস কারাদণ্ডে দণ্ডিত হন। গত শতকের 80-র দশকে হামাসের উত্থানকালে ফিলিস্তিনি সুন্নি মুসলিমদের এই রাজনৈতিক এবং সামরিক আন্দোলনের সামনের কাতারে ছিলেন ইসমাইল হানিয়া। 1989 সালে তাকে 3 বছরের কারাদণ্ড দেয় ইসরায়েল। এরপর 1992 সালে আরও কয়েকজন হামাস নেতার সঙ্গে হানিয়াকে ইসরায়েল ও লেবানন সীমান্তের শূন্য রেখায় ছেড়ে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। 1 বছর নির্বাসনে থাকার পর ইসমাইল হানিয়া গাজায় ফেরেন। 1997 সালে হামাসের মতাদর্শিক গুরুর কার্যালয়ের প্রধানের দায়িত্ব পান তিনি। এতে হামাসে তার পদমর্যাদা বাড়ে। ফিলিস্তিনের জাতীয় নির্বাচনে হামাস বেশিরভাগ আসনে জয় পাওয়ার পর 2006 সালে ইসমাইল হানিয়াকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কিন্তু সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় মাহমুদ আব্বাসের দল ফাত্তাহের কার্যক্রম বন্ধ করে দেওয়া হলে প্রধানমন্ত্রীর পদ থেকে হানিয়াকে সরিয়ে দেওয়া হয়। তবে হানিয়ে এই সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যায়িত করেন। তিনি বলেন, তার সরকার ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের জাতীয় দায়িত্ব থেকে সরবে না
এবং তিনি গাজা শাসন করতে থাকেন। পরে 2017 সালে ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন। পরের বছর ইসমাইল হানিয়াকে সন্ত্রাসী তকমা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। কয়েক বছর ধরে ইসমাইল হানিয়া কাতারে বসবাস করে আসছিলেন। লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক সিনিয়র কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। যদিও হামলার বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিবিসি ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি বলছে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হামলা চালিয়ে হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল। লেবাননের ইরানপন্থী এই সশস্ত্র গোষ্ঠীর শক্ত ঘাঁটি দাহিয়ে শহরে বিস্ফোরণে অন্তত একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ফুয়াদ শুকর নামের ওই সিনিয়র হিজবুল্লাহ কমান্ডারকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্মূল করার লক্ষ্যে যুদ্ধবিমান দিয়ে হামলা করা হয়। কর্মকর্তারা বলছেন, তিনি গত শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলার জন্য দায়ী ছিলেন। ওই হামলায় 12 জন নিহত হয়, যাদের বেশিরভাগই শিশু। যদিও হিজবুল্লাহ ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ইসরায়েলি আগ্রাসনের নিন্দা করেছেন। তিনি এটিকে অপরাধমূলক কাজ হিসেবে উল্লেখ করে এটিকে বেসামরিক নাগরিকদের হত্যার জন্য আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট এবং ব্যাপক লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন। হামলার পর সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ট বলেছেন, হিজবুল্লাহ রেড লাইন অতিক্রম করেছে। অবশ্য ইসরায়েলি এই হামলায় ফুয়াদ শুকর নিহত হয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। বৈরুতের নিরাপত্তা সূত্র বলছে, হিজবুল্লাহর সিনিয়র এই কমান্ডার ভবনটিতে ছিলেন না। হিজবুল্লাহ এখনও এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। একজন ইসরায়েলি কর্মকর্তা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে নিশ্চিত করেছে, ইসরায়েল তার বৈরুত হামলার বিষয়টি আগেই যুক্তরাষ্ট্রকে জানিয়েছে। ফুয়াদ শুকরকে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর সিনিয়র উপদেষ্টা বলে মনে করা হয়ে থাকে বলে যুক্তরাষ্ট্র আগে বলেছিল। এছাড়া ফুয়াদ শুকরের বিষয়ে যে কোনো তথ্যের জন্য যুক্তরাষ্ট্র 50 লাখ মার্কিন ডলার পুরস্কারও ঘোষণা করে রেখেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, তিনি 1983 সালে বৈরুতে মার্কিন মেরিন ব্যারাকে বোমা হামলায় মূল ভূমিকা পালন করেছিলেন। সেই হামলায় 241 মার্কিন সামরিক সদস্য নিহত হয়েছিল। এদিকে ইসরায়েলি হামলার পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ-পিয়েরে সাংবাদিকদের বলেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বৃহত্তর যুদ্ধ এড়ানো যেতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বাস করেন। তিনি আরও বলেন, আমরা উত্তেজনার কোনো বৃদ্ধি দেখতে চাই না, আমরা সর্বাত্মক যুদ্ধ দেখতে চাই না। গণহত্যাকারী নেতানিয়াহুর পরিণতি হিটলারের মতো হবে বলে মন্তব্য করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার 29 জুলাই আনাদোলু নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোরে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যেভাবে গণহত্যাকারী হিটলারের সমাপ্তি এসেছিল, তেমনি গণহত্যাকারী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুরও সমাপ্তি হবে। এতে আরও যোগ করা হয়েছে, মানবতা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবে। আপনি অর্থাৎ নেতানিয়াহু ফিলিস্তিনিদের ধ্বংস করতে পারবেন না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সামাজিক মাধ্যম এক্সে বলেছেন, আমাদের প্রেসিডেন্ট মানবতার বিবেকের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। তিনি আরও বলেন, যারা এই ন্যায়সঙ্গত কণ্ঠস্বরকে স্তব্ধ করতে চাইছেন, বিশেষ করে ইসরায়েল, খুব আতঙ্কের মধ্যে রয়েছে। তিনি যোগ করেন, ইতিহাস সব গণহত্যাকারী এবং তাদের সমর্থকদের জন্য একইভাবে শেষ হয়েছে। সামাজিক মাধ্যমে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানকে লক্ষ্য করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কার্জের মানহানিকর ও অপমানজনক মন্তব্য করার পর এই বিবৃতি দেওয়া হয়েছে। এদিকে এরদোয়ান বলেছেন, ফিলিস্তিনিদের সহায়তার জন্য তার দেশ ইসরায়েলে প্রবেশ করতে পারে, যেভাবে তারা লিবিয়া ও নাগার্নো কারাবাখে করেছিল। এরদোয়ান তার নিজ শহর রিজে ক্ষমতাসীন একে পার্টির এক সভায় বক্তৃতাকালে বলেন, আমরা অবশ্যই খুবই শক্তিশালী, ফলে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েল যেসব অদ্ভুত কাজ করতে পেরেছে, আমাদের সাথে পারবে না। ঠিক যেমন আমরা কারাবাখে প্রবেশ করেছিলাম, ঠিক যেমন লিবিয়ায় প্রবেশ করেছিলাম, আমরা সেভাবে তাদের ভেতরেও প্রবেশ করতে পারি। এরদোয়ানের এই মন্তব্যের পর ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্জ এক্সে বলেন, তুর্কি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পদাঙ্ক অনুসরণ করে ইসরায়েলকে আক্রমণ করার হুমকি দিচ্ছেন। কার্জ বলেন, সেখানে কি ঘটেছিল এবং কিভাবে তা শেষ হয়েছিল তা এরদোয়ানের মনে রাখা উচিত। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন, যেখানে অসঙ্গতি দেখবেন
কথা বলে উঠুন। সবার মঙ্গল কামনায় বিদায়।